আমাদের শিক্ষামূলক চ্যানেল অগ্রণীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গতদিন আমি তোমাদের আকাশে সাতটি তারা কবিতাটি পড়িয়েছিলাম নবম শ্রেণীর, এবং তার প্রশ্ন উত্তর করিয়েছিলাম এমসিকিউ এর। গতদিন যে 5টি প্রশ্ন হয়েছিল, আজকে আমি তারপর থেকে প্রশ্ন উত্তরে যাচ্ছি। তোমরা সবাই খাতা নিয়ে বসো এবং বইটা নিয়ে বসো। লক্ষ্য করো, আমরা পরবর্তী এমসিকিউ গুলোয় যাচ্ছি। এই প্রশ্নটা লক্ষ্য করো, নরম ধানের গন্ধ কলমির ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। এই ড্যাশে বসাতে আমাদের 4টে অপশন আছে: পাতা, ঘ্রাণ, লতা, সুগন্ধ। তো এখানে আমাদের কবিতার দিকে লক্ষ্য করতে হবে। সেখানে কবিতার দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ। তো এই কলমির ঘ্রাণটাই এখানে সঠিক হবে। তো দেখো, আমি কলমির ঘ্রাণ, তোমাদের এইভাবেই কোশ্চেনগুলো সম্ভবত আসবে। এখানে ঘ্রাণটায় টিক মারো। তাহলে নরম ধানের গন্ধ কলমির ঘ্রাণ, বইটার দিকে তাকালেও তোমরা দেখতে পাবে এইভাবে এমসিকিউ গুলো হয়। আমি পরবর্তী এমসিকিউ এ যাচ্ছি। এই প্রশ্নটা দেখো, আবার একটা শূন্যস্থান। কিশোরীর পায়ে ড্যাশ মুথা ঘাস। তো এই শূন্যস্থানে অপশন দেওয়া আছে। 1 নম্বর প্রথম অপশন ক চলা, খ পালিয়ে যাওয়া, গ দলা, ঘ লাগা। তো এখানে আমরা, তোমরা বইটার দিকে ফিরলে দেখতে পাবে যে সেখানে দলা শব্দটা এখানে সঠিক হবে। তো এইভাবে যদি কবিতাটা বোঝা থাকে, পড়া থাকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমরা পরীক্ষার হলে খুব সুন্দরভাবে সঠিক অ্যান্সারটা করতে পারবে। তো এখানে তাহলে দলা, দেখো এই দলাটাই ঠিক মারতে হবে। কিশোরীর পায়ে দলা মুথা ঘাস। আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নটা দেখো, আকাশের 7টি তারা কবিতায় কোন দুটি মাছের কথা উল্লেখ আছে? তো এটা কবিতাটা খুললে তোমরা বুঝতে পারবে, নিশ্চয়ই বইটা খুলে আছো। এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো, রুই কাতলা, শিঙি মাগুর, চাঁদা পুঁটি, চাঁদা সরপুঁটি। তো আমরা বইটা খুললে দেখতে পাবো কবিতায় সেখানে কবি এই দুটো মাছের কথাই উল্লেখ করেছেন, চাঁদা সরপুঁটি। তো এখানে আমরা চাঁদা ও সরপুঁটিতে টিক মারব। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা দেখো, কিশোরীর ভিজে হাতটি কি ধুয়ে ভিজেছে? কবিতার মধ্যে এই প্রশ্নটা আমরা দেখলেই বুঝতে পারবো কিশোরীর ভিজে হাতটি কি ধুয়ে ভিজেছে। অপশন ক মাছ, অপশন ক শাক, অপশন ক চাল, অপশন ঘ সবজি। কবিতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কবি ওখানে লিখেছেন চাল ধোয়া ভিজে হাত খান। তাহলে চাল ধুয়েছে হাতটা, কিশোরীর হাতটা চাল ধুয়েই ভিজেছে। সুতরাং এই গ চালেই আমরা টিক মারব। পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটা দেখো, পৃথিবীর কোন পথ কাকে দেখেনি? এখানে অপশন কতগুলো দিয়েছে দেখো। ক কেশবতী কন্যাকে, খ উড়ন্ত পাখিকে, গ হিজল কাঁঠালের ছায়াকে, ঘ মানুষজনকে। কবিতাটা সঠিকভাবে পড়া আছে কিনা দেখার জন্য এই ধরনের প্রশ্নগুলো করা হয়। প্রশ্নের উত্তরগুলো এইভাবে এমসিকিউ দেওয়া হয়, যাতে সঠিকভাবে যারা পড়া আছে তারাই সুন্দরভাবে উত্তরটা করতে পারবে। যার জন্য তোমাদের কবিতাটা বারবার সুন্দরভাবে পড়ে রাখা দরকার। তো দেখো, এখানে আমরা কবিতার মধ্যে দেখতে পাই যে এই উড়ন্ত পাখিকে, হিজল কাঁঠালের ছায়াকে, মানুষজনকে, এগুলো সঠিক উত্তর হবে না।
সঠিক উত্তর হবে কেশবতী কন্যাকে পৃথিবীর কোনো পথ দেখেনি গো। কবি এখানে বলছেন এই কেশবতী কন্যাকে, এই শব্দবন্ধটাই আমরা রাইট হিসাবে নেব, সঠিক হিসাবে নেব, এটা রাইট দিলাম। এবার পরবর্তী প্রশ্নে আমি আবার আসছি। পরবর্তী প্রশ্নটা দেখো, আসিয়াছে শান্ত অনুগত, কবিতার একটা লাইনের অংশ তোলা হয়েছে। কে এসেছে আমরা কবিতার মধ্যে এবার লক্ষ্য করি। এখানে 4টে অপশন দেয়া হয়েছে তোমাদের, রূপসী বাংলা, নীল সন্ধ্যা, ঘন তমসা এবং ভৃত্য। তাহলে এসেছে কি? রূপসী বাংলা এসেছে, নীল সন্ধ্যা এসেছে, ঘন তমসা এসেছে, না ভৃত্য এসেছে? কবিতাটা যদি আমরা সুন্দরভাবে পড়ে থাকি, কবিতার শব্দবন্ধগুলোর দিকে যদি লক্ষ্য করি, কবিতার লাইনগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি এবং বুঝি, তাহলে দেখব আসিয়াছে শান্ত অনুগত নীল সন্ধ্যা। সুতরাং নীল সন্ধ্যা এই উত্তরটাই সঠিক হবে। তাই নীল সন্ধ্যায় আমরা ঠিক মানছি, নীল সন্ধ্যা এটাই সঠিক উত্তর। আসিয়াছে শান্ত অনুগত নীল সন্ধ্যা। এইভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তোমরা নিশ্চয়ই খুব সুন্দরভাবে বুঝতে পারছ। তো আমি এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা দেখো, কবি যখন ঘাসে বসে থাকেন তখন আকাশে কয়টি তারা থাকে? প্রশ্নটা আমাদের করছে। আমরা কবিতাটার দিকে যদি লক্ষ্য করি, খুব সুন্দরভাবে যদি কবিতাটা পড়ি, তখন সেখানে উত্তরটা আমরা সঠিকভাবে বলতে পারবো। এখানে যে অপশনগুলো দিচ্ছে দেখো, কবি যখন ঘাসে বসে থাকেন তখন আকাশে কয়টি তারা থাকে? 5টি। অপশন খ 3টি, অপশন গ অসংখ্য আকাশে কি তখন তারা উঠেছে, না 7টি? কবি কি ইন্ডিকেট করছেন? কবি আমাদের কোনটা বোঝাচ্ছেন? কবিতাটা সুন্দরভাবে তোমরা যখন পড়েছো বা পড়বে আরো, বা আমিও তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেখানে দেখবে যে কবি যখন ঘাসে বসে থাকেন তখন আকাশে 7টি তারা থাকে, এটি কবি উল্লেখ করেছেন। সুতরাং আমাদের এই 7টিতেই দাগ মারতে হবে, সঠিক উত্তর এই 7টি হবে। তো এখানে আমি এই 7টিতে রাইট দিচ্ছি, দেখো তোমরাও এইভাবে রাইট দেবে। আকাশে 7টি তারা থাকে। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। পরবর্তী প্রশ্নটার দিকে লক্ষ্য করো। প্রশ্নটা হচ্ছে, কেশবতী কন্যার চুল কোথায় ভাসে? প্রশ্নটা করা হচ্ছে। এখানে 4টে অপশন যেটা দিয়েছে লক্ষ্য করো, বাতাসে ভাসে, অপশন খ অন্ধকারে ভাসে, অপশন গ কবির চোখের ও মুখের উপর ভাসে, অপশন খ কবির কল্পনায় ভাসে। এর মধ্যে আমাদের ঠিক করতে হবে যে কোন উত্তরটা সঠিক। কেশবতী কন্যা যে সন্ধ্যায় আকাশে এসেছেন, এটা কবি তার কল্পনায় উপলব্ধি করছেন ঠিকই, কিন্তু সেই অন্ধকার কোথায় লেগেছে এটা আমাদের বুঝতে হবে। এটা কবির চোখের ও মুখের উপর এই ঘনায়মান অন্ধকার নেমে আসছে। এবং কবিতাটার লাইনগুলোর দিকেও যদি আমরা লক্ষ্য করি, সেখানে দেখব যে কবির চোখের ও মুখের উপর ভাসে কেশবতী কন্যার চুল, অর্থাৎ সেই ঘনায়মান অন্ধকার। সুতরাং আমাদের এই উত্তরটাই সঠিক হবে, কবির চোখের ও মুখের উপর ভাসে। তোমরা এগুলো লক্ষ্য করো খুব সুন্দরভাবে। আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা দেখো, কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? প্রশ্নটা কি করছে? কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? অপশন ক দেখো বলছে ভিজে এবং শীতল, অপশন খ বলছে মেহেন্দি মাখা, অপশন গ বলছে ভিজে কিন্তু গরম, অপশন ঘ বলছে আড়ষ্ট। আমাদের কবিতার দিকে লক্ষ্য করতে হবে। ওখানে আমরা দেখছি কবি বলছেন শীত হাতখান, ভিজে সেই শীত হাতখানের কথা কবি বলছেন। সুতরাং
কিশোরীর চাল দেওয়া হাত কেমন ছিল, ভিজে এবং শীতল। এটাই আমাদের সঠিক উত্তর হবে। দেখো, সেই জন্য এই অপশন কটাই তোমরা কবিতাটার দিকে লক্ষ্য করলেও বুঝতে পারবে। অপশন ক, ভিজে এবং শীতল, এটাই সঠিক উত্তর। এটাতেই আমাদের দাগ মারতে হবে, অপশন ক, ভিজে এবং শীতল। এবার আমরা পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটার দিকে লক্ষ্য করো। এখানে এই শেষ প্রশ্নটার মধ্যে কিন্তু একটা ভীষণ গভীরতা আছে। কবিতার যে মূল উপজীব্য বিষয় এই প্রশ্নটার মধ্যে খুব সংক্ষিপ্তভাবে লুকিয়ে আছে। আকাশে 7টি তারা উঠলে ঘাসে বসে কবি কি টের পান? প্রশ্নটা খুব ভালোভাবে লক্ষ্য করো। আকাশে 7টি তারা উঠলে ঘাসে বসে কবি কি টের পান? এখানে আমাদের 4টে অপশন দিচ্ছে। অপশন ক, সিঁদুর রাঙা মেঘ। অপশন খ, মৃত মনিয়াকে। অপশন গ, কেশবতী কন্যাকে। অপশন ঘ, বাংলার প্রাণ। আমি কবিতাটা যখন পড়িয়েছিলাম নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছিলে যে সেখানে বঙ্গ প্রকৃতির যে নৈসর্গিক শোভা, বঙ্গ প্রকৃতির যে নৈসর্গিক দৃশ্যপট, সেটা কবিতার অন্তরের অন্তঃস্থল থেকে খুব সুন্দরভাবে আমাদের এই কবিতাটার মধ্যে চিত্রায়িত করেছেন। আমরা কবিতাটার মধ্যে দেখতে পেয়েছি যে বঙ্গ প্রকৃতির সুন্দরতম যে সুষমামণ্ডিত শোভা, সেটাকে কবি তুলে ধরার চেষ্টা করেছেন বাংলার নেমে আসা একটা সন্ধ্যাকে কেন্দ্র করে। তো বাংলার সেই সন্ধ্যায় মধ্যে কি লুকিয়ে থাকে? বঙ্গ প্রকৃতির প্রাণ, যেটাকে যারা বাংলাকে ভালোবাসে, যারা প্রকৃতিকে ভালোবাসে, কবির মতো কবির চোখ দিয়ে দেখে, তারা বাংলার প্রাণ এই সৌন্দর্যের মধ্যে দেখতে পায়, এই সৌন্দর্যের মধ্যে লুকিয়ে থাকাকে তারা বুঝতে পারে। তাই আকাশে 7টি তারা উঠলে ঘাসে বসে কবি কি টের পান? নিঃসন্দেহে উত্তরটা হবে বাংলার প্রাণ। সমস্ত কবিতাটা পড়ে কবিতাটার শেষ লাইনের মধ্যে আমরা এটাই বুঝতে পারি যে কবি বাংলার প্রাণকে ওখানে বসে উপলব্ধি করেছেন এবং দেখিয়েছেন। তাই আমরা বাংলার প্রাণ এই উত্তরটাকে সঠিক বলে মনে করব এবং কবিতাটা তোমরা পড়লেও সুন্দরভাবে বুঝতে পারবে যে বাংলার প্রাণের প্রতি, বাংলার সেই সুন্দরতম জিনিসটার প্রতি কবি আমাদের দৃষ্টি নিক্ষেপ করিয়েছেন। তাই বাংলার প্রাণ এটাই হবে সঠিক উত্তর। আজকে আমাদের এই 15টা MCQ রইল। তোমরা এগুলো বাড়িতে খুব সুন্দরভাবে পড়বে এবং খুব সুন্দরভাবে দেখবে। আমরা পরের ক্লাসে এই আকাশে 7টি তারা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো করব, যাকে বলা হয় SAQ। 1 নম্বরের যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, খুব সুন্দর থাকবে। আশা করি খুব ভালোভাবে তোমরা বইটাকে পড়বে এবং জীবনের সফলতার দিকে তোমরা এগিয়ে যাওয়ার জন্য শিক্ষাকে খুব সুন্দরভাবে গ্রহণ করবে, ভালোবেসে গ্রহণ করবে। তোমরা এটাকে খুব সুন্দরভাবে পড়ে নিয়ে দেখবে। আরো ভালোভাবে কবিতাটা বার কয়েক তোমরা পড়ে দেখবে। তাহলে পরবর্তী দিনে যখন আমি এই SAQ-গুলো বা সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নগুলো যখন আলোচনা করব, তোমরা খুব সুন্দরভাবে সেটা বুঝতে পারছি। সবাই ভালো থেকো, খুব সুন্দর থেকো, এই কামনা করে, এই আশা রেখে আজকে এই ক্লাসটা আমি শেষ করছি।